আচ্ছা, আমরা শুরু করছি। আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট করবেন। আর কারো যদি কোনো মাইক্রোফোন থাকে এখনই রাখেন। অনুষ্ঠান শুরু হলে কাইন্ডলি আর রাখবেন না। আমরা শুরু করি, তাই না? আচ্ছা, আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আ আ আপনারা সাড়া দিয়েছেন এবং খুব অল্প সময়ে এসেছেন। সেজন্য আবার আপনাদের জন্য ধন্যবাদ প্রাপ্য। আর আপনারা সবসময় সাথে ছিলেন। আপনারা জানেন আমার পাশে যিনি বসে আছেন, মানবাধিকার কর্মী, আলোকচিত্রী, সাংবাদিক শহীদুল আলম। শহীদুল আলম ঢাকা ফিরেছেন। অনেক ঘটনাবহুল ছিল। আপনারা ঘটনাগুলো ফলো করছিলেন। কিন্তু উনি ফিরেছেন ১০ ঘন্টাও হয়নি। আ কিন্তু আমার কাছে মনে হয় শহীদুল আলম যখন গিয়েছিলেন আ গাজার উদ্দেশ্যে একভাবে কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে উনি গিয়েছেন। ২৭ সেপ্টেম্বর একদম ২ সপ্তাহ আগে, সপ্তাহ ২ এক আগে উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে শহীদুল আলম বিস্তারিতভাবে বলেছিলেন কি ছিল পরিকল্পনা এবং কোথা থেকে যাত্রা করবেন। পুরো রুটটা উনি বলেছেন এবং ধারাবাহিকভাবে আপনারা দেখেছেন ১ম দিন থেকে উনি চেষ্টা করেছেন সাংবাদিকদেরকে খবরগুলো জানাতে। উনি নিজেই একজন সাংবাদিক। সেই হিসাবে আপনারা নিয়মিত খবর পেয়েছিলেন। কিন্তু আনফরচুনেটলি আমরা একটা সময় আর খবর পাই না। সেটা হচ্ছে ৮ই অক্টোবর ভোর ৬টা, আমি যদি ভুল না করি। ভোর ৬টার সময় ইসরায়েলের আ বা বা বাহিনী এসে উনাদের সবাইকে যে নিয়ে যান, ধরে নিয়ে যান। তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ি যোগাযোগে। অবশ্যই আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। আ তবে সেক্ষেত্রে আমরা যতটুকু চেষ্টা করেছি যোগাযোগ রাখতে এবং আজকে তো শহীদুল আলম আপনাদের পাশে এবং উনি আসলে বিস্তারিতভাবে বলবেন। তার আগে আমি মনে হয় ছোট্ট করে আমাদের সবার পরিচয় এখানে দিয়ে দিই। আমরা কারা এখানে বসে আছি। আমার পাশে আছেন রেজাউর রহমান, জেনারেল ম্যানেজার ড্রিক। আমার নাম হচ্ছে তানজিম ওয়াহাব। আমি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক। আমার পাশে শহীদুল আলম। তার সাথে আছেন কামাল ভাই, ডেপুটি জেনারেল ম্যানেজার ড্রিকের, রেনুমা আহমেদ, নৃবিজ্ঞানী, এবং আমাদের সঙ্গে সবসময় উনি ছিলেন। নানা বিষয়ে নানা আলোচনায় রেনুমা আহমেদ এর কথা আমরা যখন শুনেছি শহীদুলকে যখন পাওয়া যায়নি, উনি মনে করিয়ে দিয়েছিলেন যে গল্পটা আসলে অনেক বড়। মানে শহীদুল আলম তো অবশ্যই মিসিং, কিন্তু তার সাথে এতগুলো এই ফ্লোটিলাতে এতগুলো মানুষ কে পাওয়া যায়নি, ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং গাজাবাসীদের কি হয়েছে তার কোনো সমাধান ছিল না। এবং কালকেও যখন আমরা শহীদুল আলমকে পেয়েছি এয়ারপোর্টে দেখা হওয়ার পর প্রথম কথাটাই শহীদুলের ছিল যে এক অর্থে আমরা স্বস্তি পেয়েছি, কিন্তু এটাও সত্য যে গাজারবাসীদের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সমাধান হয়নি। বহু মানুষ, শিশু থেকে শুরু করে তারা নিহত হয়েছেন, আমরা নিজেদের চোখে দেখেছি এবং এটা এক অর্থে লাইভ স্ট্রিমিং অফ জেনোসাইড বলা চলে। এমন একটা পরিস্থিতিতে গাজা আছে এবং গাজা ছিল। তারপরেও যেহেতু আমরা শহীদুলকে আজকে পেয়েছি, তার কাছে তার মুখে আমরা প্রথমে শোনার চেষ্টা করব বিস্তারিত, এবং উনি হয়তোবা আগে বলবেন যে কেমন ছিল তার আসলে সেই যাত্রাটা, কি ছিল পরিকল্পনা। কারণ অনেক কথা কিন্তু উনি স্বল্প সময় বলতে পারেননি। সেটা উনি বলবেন। তারপর ৮ই অক্টোবর কি হলো সেটাও আমরা জানবো। কিন্তু আমরা অন্তত শুরু করি শহীদুলের কাছ থেকে যে প্রথম দিন থেকে আসলে কেমন ছিল শহীদুল। ধন্যবাদ তানজিম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেটার আরেকটা কারণ রয়েছে, আপনারা সাংবাদিক এবং যেই যাত্রায় আমি গিয়েছিলাম সেটা বিশেষ করে সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ছিল, তাদের জন্যই আয়োজন করা। কেন করা সেটার কথা বলি। কারণ এই গাজার ফিলিস্তিনের উপর যে আক্রমণ, এটা তো নতুন না, বহু বছর ধরে হচ্ছে। যদিও ৭ই অক্টোবর ২০২৩ নিয়ে এত কথা বলা হয়, এই আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন তার অনেক আগের থেকে চলছে, কাজেই সেটাকে ভুলে গেলে চলবে না। কিন্তু যেই জিনিসটা আমরা তারপরে দেখেছি যে পাশ্চাত্যের দেশগুলি, তার সাথে কিছু কিছু আরব দেশগুলি যুক্ত হয়ে যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন, মদদ দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেটাতে খুব পরিষ্কার যে এটার রাজনৈতিক বিষয়টা শুধু গাজাকে নিয়ে না, এক ধরনের পৃথিবীকে একভাবে ঢালাওভাবে সাজানোর একটা চেষ্টা। তো সেটার ক্ষেত্রে আমরা অনেকে প্রতিবাদ করেছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে, এবং এটা সত্য যে এখন
এই দেশগুলিতেও জনগণ কিন্তু সরকারের সাথে একই মত রাখে না, নেতা নেত্রীদের সাথে একই মত রাখে না, তারা ভিন্ন মত পোষণ করে বলেছে, কিন্তু তারা যেটা বলেছে তাতে খুব বেশি কিছু হয়নি, তারপরেও আগ্রাসন চলছে। এখন আমরা বলছি সিজ ফায়ার, এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে। আগ্রাসনের কারণে যেমন মারা যাচ্ছে, দুর্ভিক্ষের কারণেও মারা যাচ্ছে, খাবার না পেয়ে মারা যাচ্ছে, পানি না পেয়ে মারা যাচ্ছে, সেই জিনিসটা চলছে। এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না, আমাদের কিছু একটা করে দেখাতে হবে। এবং এই যেই অবরোধটা করা হয়েছে, যে অবৈধ অবরোধটা করা হয়েছে, সেটাকে আমাদের আক্ষরিকভাবে ফিজিক্যালি দৈহিকভাবে এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে, সেটা না হলে হবে না। এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু আসে যায় না। সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে, 2008 সালে হয়েছে, তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল। তারপরে কিন্তু কোনো ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু এই চেষ্টাগুলি চলছে। সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল সুমুদ ফ্লোটিলা, কিছুদিন আগে যেটা শুরু হয়, সেটা তারা যাত্রা শুরু করে 3রা অগস্টে, না 3রা অগস্ট না, 30শে অগস্টে, সরি, 30শে অগস্টে শুরু করে তারা তাদের অপহরণ করা হয় 2রা অক্টোবর। আমরা যাত্রা শুরু করি 30শে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে 8ই অক্টোবর। আমাদের কিছু আগে, একদিন আগে আরো 8টা ছোট নৌকা এবং পরে আরো 2টো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে। আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের সাথে এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রমও করি, কিন্তু সেটা পরে কথা পরে বলবো। যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা, এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আমি তুলনা করার জন্য যদি বলি, আমরা এর আগে সুমুদ ফ্লোটিলাতে প্রায় 50টা নৌকা ছিল, সেটাতে প্রায় 500 জন আরোহী ছিলেন। কাজে গড়ে 10 যদি বলি, আমাদের শুধু একা কনসিয়াসেই 92 জন ছিলেন। কাজে অনেক বড় অন্যগুলির তুলনায়। এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী। সেটার একটা বিশেষ কারণ ছিল, কারণ দুটো জিনিস। একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছে, এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি, হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে, সেটা একটা। এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ আসা যাওয়ার হওয়ার কথা, সেটা হচ্ছে না। এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে, এটা ডেমোক্রেসি হিসাবে বলে, সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে, সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল। কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন, সবচেয়ে বেশি ভয়ও, এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য, এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি, সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে, কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই, শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না। কাজে ত্রাণ দেওয়াটা একটা সিম্বলিক ব্যাপার ছিল, যে যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না, সেইখানে আমরা ত্রাণ দিয়ে, সুমুদ ফ্লোটিলা ত্রাণ দিয়ে, ত্রাণের কারণে যাচ্ছে। আমরা কিন্তু সেই অজুহাতও দেইনি, যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল, সেটার ভিন্ন কারণ ছিল। কারণ আমরা ধরেই নিয়েছিলাম আমরা যাব, এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না, কতদিন থাকতে পারবো জানি না। আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয়ে না যাই, সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে, সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই, সেই কারণে আমরা বাড়তি নিয়ে গিয়েছিলাম। এটা ত্রাণ দেবার উদ্দেশ্যে না, তাদের উপর চাপ না তৈরি, তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে। কাজেই আবার ফিরে যাই, সবচাইতে বড় ফ্লোটিলা
আবার আরেকটা জিনিস, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, সেই কারণে আমি পরিষ্কার করছি, এই ফ্লোটিলাটা সবচাইতে দ্রুত পৌঁছেছে, সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে। ওই যে বলছি, যেটা 30শে অগস্টে রওনা দিয়ে 2রা অক্টোবরে অপহৃত হলো, আমরা 30শে সেপ্টেম্বরে রওনা দিয়ে 8 তারিখে আমাদেরকে অপহরণ করা হলো। সেটাও তারও আগে হতো, কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা 6 তারিখে পৌঁছাবো। একদম সবচাইতে গতিশীলভাবে গেলে 1 সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব। কিন্তু আমাদের আগে যেই 8টা নৌকা এবং পরে আরো 2টো নৌকা যায়, মাঝারি নৌকা যায়, এগুলির গতি আমাদের চাইতে অনেক কম। এই 8টা নৌকা পালতোলা নৌকা অত দ্রুত যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রমও করি, কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নেই যে না, তাদের আমরা ফেলে যাব না, এটা লড়াইয়ের স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যেই 2টো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারেনি। তারপরে যেটা হলো, যেটা এখানে এটাও আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতনভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি, তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে, আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য ফ্লোটিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই, তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করব। কাজেই সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস ফ্লোটিলায় ছিলেন, সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। হুয়াইদা আরাফ, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তরগুলিও দেব, কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন। যিনি কো ক্যাপ্টেন ছিলেন, 2জন ক্যাপ্টেন ছিলেন, আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন। তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন। তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন, সেফটি ট্রেনিং, অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে। নারী ক্যাপ্টেন। তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে, শুধু সেটা না, জোহরা, তার একটা পা কাটা, অ্যাম্পিটেট করা, সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন। 84 বছরের একজন নারী, প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি গেছেন এবং নৌকার থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন, কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ? এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে, কিন্তু যারা যাননি সেটার কথাও বলা দরকার। কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম, মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। মেইন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি, কোনো একটা ব্যক্তি কোনো মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি। সেই রিস্ক তারা নেয়নি। ব্যক্তিগত রিস্ক বলবো না রাজনৈতিক রিস্ক, সেটার মধ্যে আমি গেলাম না, কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মেইন স্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে, এই লড়াইয়ে, এই জেনোসাইডে, সেটা আমাদের মনে রাখতে হবে।
আমি তার বেশি একটানা বলবো না, আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে, প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে, তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট, আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি, ধরলে কি হবে, কে কি করবে, কার ভূমিকা কি, একে আক্রমণ করলে অন্যজন কি করবে, একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে, একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। দিনে রাতে সাইরেন বেজেছে, সবাই এক জায়গায় গিয়েছি, সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু এক্সারসাইজ একটা জিনিস, আসল আসল ঘটনা ভিন্ন জিনিস। আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব ফ্লোটিলার অফিসিয়াল ফটোগ্রাফার। এমনিতে আমাদের কাজ কারণ এই ফ্লোটিলাটা একটু বলে রাখি, এটা কিন্তু স্বাভাবিক জাহাজ না। কারণ স্বাভাবিক জাহাজ যাত্রী নেওয়ার জন্য দিনের পর দিন যেই জাহাজ যায় তাকে সেখানে শোবার ব্যবস্থা থাকে, অন্যান্য জিনিস থাকে। এটা একটা 72 সনে নির্মিত পুরনো একটা জাহাজ, যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি, ফেরির মতো এক একটা। বসার জায়গা আছে, শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে। হঠাৎ করে প্রায় 100 জন মানুষ এখানে এসছে, আমাদের কারো শোবার জায়গায় নেই, শৌচাগার নেই, পানির ব্যবস্থা নেই। এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না। কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন? প্রথম জিনিসটা হচ্ছে, আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক, জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে, ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে। তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু। আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে, এই অবরোধ ভাঙতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যাচ্ছি, কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায়? সেরকম একটা জাহাজ, সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল। এবং অন্যরা যারা পেয়েছে, যারা করেছে, তারা অনেকে করেছে। একটা ছোট্ট জিনিস দিয়ে আমি আপাতত শেষ করব। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ, তাদের বাবা মারা বাংলাদেশি, তারা গিয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী, উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে, মূল বহরে যাননি, সাথে ছিলেন। তারা ডেঞ্জার জোন পর্যন্ত যাননি, তারা আগে গিয়ে ফিরে গেছেন, কারণ তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল, যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি। আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক, উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে। মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন, সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছেন। লিয়াকত নাম, ডাক নাম লিয়াকত, ভালো নাম মোহাম্মদ আলী। এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন, উনি কোরআন শেখান। উনি নিজে আরো 3 জন বন্ধুকে নিয়ে জড়ো করে 28,000 ইউরো জোগাড় করে একটা নৌকা কেনেন। কিনে তারপর ওখান থেকে এই সুমুদে যোগদান দেবেন। যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, অনেক বাছাই করা ব্যাপার থাকে, কাকে নেবে কাকে নেবে না, সিকিউরিটির ব্যাপার রয়েছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, এর মধ্যে মোসাদ এজেন্ট ঢুকবে কিনা, অনেক রকমের ব্যাপার রয়েছে। কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায়। তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব, তোমাদের নেব না। তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশি এই নৌকায় আছে। তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে, মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ঢুস মেরে সেই নৌকাকে ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয়। আমি তার বেশি এখন বলছি না, আপনারা প্রশ্ন করেন, অনেকগুলি জিনিস বলার আছে, অবশ্যই বলবো। কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি, কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। আপনারা যেভাবে সাথে ছিলেন, যেভাবে সমর্থন করেছেন, যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, এটা অসাধারণ। আমি এটাও বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন, জোরালো ভূমিকা রেখেছেন, এটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি। এমনকি আমরা যখন বেরোলাম তখন ইস্তানবুলে যখন পৌঁছাই, আমেরিকার কনসুল থেকে কেউ আসেওনি।
তখন আমাদের কনসালের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি। কাজেই সেটা একটা অসাধারণ জিনিস ছিল। আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন, সারাক্ষণ সাথে ছিলেন। আমার পরিজন, সহকর্মী, লড়াইতে যারা ছিল সারাক্ষণ, তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি, তারা কিন্তু সেটার থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা। তাদের নিজেদের দেশের মানুষ সেরকম ভাবে সাড়া দিচ্ছে না। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। আমি এটা দিয়ে আপাতত শেষ করি। অনেক কিছু বলার আছে, আপনাদের প্রশ্নগুলি যদি। আচ্ছা, আমরা আমরা তো প্রশ্ন উত্তরে যাবোই। আমার মনে হয় একটা প্রশ্ন বেশ কমনই পড়বে, সেটা আপনি একটু বলতে পারেন যখন আপনারা ভাববেন আরো প্রশ্নগুলো গুছাবেন আপনাদের মাঝখানে। সেটা হচ্ছে ৮ই অক্টোবর সকাল ৬টায় যখন ইসরায়েল বাহিনী আসলো, এর আগে আপনারা জাহাজে যারা ছিলেন টের পেয়েছিলেন কিনা? কিংবা অবশ্যই তো প্রস্তুতি একটা ছিল, এবং এসে ওনাদের আচরণ কেমন ছিল? এবং ওই ২ দিন, যে ২ দিন আমরা আসলে কোনো খবরই পাইনি আপনাদের কাছ থেকে। মানে অনেকগুলো তো ডিটেইল আছে। ওখানে ওনারা যখন বন্দিশালায় নিলেন, সেখান থেকে হয়তোবা যা করেছেন তার থেকেও অনেক নিষ্ঠুর কাজই তারা করেন। নাহলে এত বড় একটা জেনোসাইড ঘটে না। কিন্তু উনাদের আচরণে আপনারা কি পেলেন? সেই অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে বলতেন। প্রথমেই বলি, আমরা তো আগের থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে, আমরা ধরেই নিয়েছিলাম। কারণ এর আগে অন্য কোনো ফ্লোটিলা যেতে পারেনি। কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সাল করা ছিল। রোল কল, কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে খুঁজে পাবে, প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে। আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে, কে স্পোক্স পার্সন হবে, সব কিছু আমরা করেছিলাম। একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হসিম নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব, যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো, আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন, ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব। কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে। সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম। কাজে আমি এবং হোসিন, ও সে ডান দিকে আমি বাদিকে, এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম। তা আমরা শুয়ে আছি, এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে, কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে। কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে, তারপর আইক্লাউডে ব্যাকআপ করা, যা যা করার যতটা করতে চেষ্টা করছি। কাজে অনেক রাত পর্যন্ত জেগে ৩টার দিকে ঘুমাতে গেছি। এবং এটাও বলা দরকার, আমাদের কিন্তু শোবার জায়গা ছিল না। কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয়, এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয়। সেটা কিরকম? কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো। ইটালি ছাড়ার আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে। সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি। কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো। তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে, তারপরে মার্কিনিরা যাবে। আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম, এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই, মাটিতেও মেঝেতেও শোবার জায়গা নেই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি, তাতে সুবিধা হয়েছে। কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছে, কারণ রেডার দেওয়া আছে, আমরা ২৪ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি। আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল, ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, রেডারের তথ্য পাই, অন্যদের থেকে আমরা সিগন্যাল নিচ্ছি। তখন হঠাৎ করে ওই সাইরেন বাজা শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল, এটা মহড়া না। তখনই তো আমি বুঝে ফেলেছি ঘটনা কি। তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি, কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে। আমি গিয়ে তারপর ততক্ষণ বসছে, ততক্ষণে অন্যান্য জিনিস চলছে, রোল কল চলছে ইত্যাদি। তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি, অনেক ঝামেলা হচ্ছে, কোনোভাবেই সংযোগ হচ্ছে না। তারপরে খানিকটা একটা অংশ পেলাম, কেটে গেল।
তারপরে একটা ছোট্ট অংশ পেলাম যখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে, তারপরে সেটাও থেমে গেল। আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা কজন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি, সেটাও আমরা জানতাম। কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস, পানি সবকিছুর একটা ঝড় তৈরি হবে, সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে, তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম, কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোসও ছিল। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই পরিস্থিতিটা হলো। তারপরে এরা যখন নামলো, আমি গুনেছি 39 পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি। 50 জন খানিক ছিল, কিছু নারীও ছিল। পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে, মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট ও লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হসিমের উপরে ওই লেজার পড়ছে। কাজেই ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি, লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা। তাড়াতাড়ি ফেলে দিলাম। তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না, কিন্তু পড়েছে। তো যাই হোক, ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল, প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান, এক একজনের কাছে সাইলেন্সার আলা, আবার স্নাইপার আলা, প্রত্যেকটার উপরে সাইট আছে। তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো, নাইট ভিশন, বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং। তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস। আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব, তার মধ্যে কি আছে আমরা জানি না, এই ধরনের অনেক কিছু আছে। নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল, তারা কমব্যাট গিয়ারে ছিল না, তারা সিভিলিয়ান ক্লোথে ছিল, কিন্তু বন্দুক তাদের হাতে, প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে, আমাদের ভয় তো দেখাই, তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে, তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায়, নিয়ে আলাদা আলাদা ভাবে, আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয়। আমাদের তো তখন আর যোগাযোগ নেই, এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই, কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কিভাবে বসতে হবে, কি কি করতে হবে সেগুলি বলল। আমি বাকি আলাপে পরে যাই, কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজায় যাওয়ার আর সুযোগ নেই, এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকেই যাচ্ছি। আমরা প্রশ্ন দিয়ে শুরু করি না, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, মাইক মাইক কি আছে কারো? একটা মিনিট একটু অপেক্ষা করেন, মাইকটা নিয়ে একটু বলবেন কাইন্ডলি। আপনি একটু নাম পরিচয় বলে শুরু করেন। জি, আমার নাম শাওন হাসনাত। আমি আছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়। যে আমি একটু জানতে চাচ্ছি, আপনি যে বললেন যে যখনই আপনাদের মানে ইসরায়েলি বাহিনী করলো, তখন আপনারা মানে গাজার যে ভূখণ্ড থেকে কত দূরে, এই বিষয়টা একটু। আরেকটা বিষয় হচ্ছে যে তারা কি আপনাদের উপর টর্চার করেছে কিনা? আচ্ছা, দুটো প্রশ্ন। আমি প্রথমটা বলি, আমরা সেদিন সকালে গাজার থেকে 210 নটিক্যাল মাইল দূরে ছিলাম। ওই সময় ঠিক কত দূর ছিলাম সেটা আমরা জানি না, কারণ আমরা তো রাতে চলছি, এবং আমাদের যখন ধরেছে সেই সময়কার রিডিং, সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি, এই করছি। আমরা 210 নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি, তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি। এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না, কিন্তু সম্ভবত আলেকজান্ডার কিছুটা পেরিয়ে। আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের 5:30টার দিকে, বোধহয় 6টার একটু আগে, 5:30টার দিকে আমাদের বোধহয় ধরা হয়। তারপরে তো আমরা টানা চলি, এবং আমাদের জমিনে পৌঁছতে রাত
8:30 খানিক লাগে, কাজেই 12 ঘন্টা খানিক আমাদের যাত্রা করতে হয়েছে। কাজেই 12 ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই 180 বা কিছু হবে। তবে আমি অনুমান করে বলছি, এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে। আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল, অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার, কারণ যেইভাবে, যেমন কথার কথা, আঘাত ততটা হয়তো পাইনি, কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রুর যারা ছিল, একজন আরেকজন, ওরা ইংরেজি বলে না, একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে, তখন মেশিন গান নিয়ে, মেশিন ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে। তারপরে যেটা করা হয়েছিল, আমি অল্প কিছু অংশ বলি, যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপুর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই ওই প্লাস্টিকের ইজুলি যে হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিন না, আলী আলী নামে একজন ভদ্রলোক ছিলেন, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার উপর চড়া হয়, তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায়, তার উপরও চড়া হয়। এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, আমি একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া, আমাকে ওই সময় আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল, এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল, তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না, আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়ো হলো তার উপরে। পরবর্তীকালে যেই লিয়াকত, যিনি বাংলাদেশি, সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল। আর অন্যান্যভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি। আচ্ছা, ইসের কথা বলি, যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং, যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম। এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু। তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন। সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের, এই দুটোর কোনোটাই আমরা সই করব না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম, কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি। তো
সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয়। সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি 4 জন পাশে বসলে যেরকম হয় ওইটার আহ, আমি মেপেছিলাম, যদিও পট্টি দেওয়া ছিল, আমি ফাঁকতালে আমার এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো আর বোঝা যায়নি, কিন্তু 4 জন আছে আকারটা ধরতে পেরেছি। এটা ছিল আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা। মানে এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু। আমরা তো পাতলা গেঞ্জি পরা, কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে, তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে, সেটাই পরা, কাজেই মানে এবং 2 ঘন্টার মতন আমরা যাত্রা করি। পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। আচ্ছা আচ্ছা, বিছানার ক্ষেত্রে যেটা, বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয়। লোহাগুলি এমন ভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয়, যে পাট 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 করে বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না, ওটা বাদ দিলাম, কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি, কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম, এই লিয়াকত সাহেব ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো। ওর মধ্যে তারা, আপনারা ওই যে কি জানি গানটা, না লেবার প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা, বেলাচাও, বেলাচাও গানটা তো আপনারা জানেনই। তাহলে বেলাচাও সুরে গান গাওয়া শুরু করলো, উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস, উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস, উই ওয়ান্ট ইট না, একদম এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা সেলের প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম, এই উই ওয়ান্ট। তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল বা কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিচ্ছু করছে না, এই বেলাচায়ের গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল, ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গেয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল। কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে, বাথরুম ঠিক করা হয়নি, কিন্তু সেল বদলানো হয়েছে। আরেকটা কি জানি ছিল বললে, ও আচ্ছা, অন্য যেটা, এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায়, কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল। এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল, থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি, ঘরের মধ্যে এসে চিৎকার টিৎকার হয়ে দাঁড়াও, এই করো ওই করো, এই ধরনের জিনিস করছে, একদম একটা আতঙ্ক তৈরি করার মতন পরিস্থিতি। প্রশ্ন আর, জি, নাম আর পরিচয়টা দিই। আমি মাহাদি সেকেন্দার, এটিএন নিউজে কাজ করি এখানে। আমার প্রশ্নটি, দুটি প্রশ্ন। একটি হলো, আপনারা যখন জেলে ছিলেন হাঙ্গার স্ট্রাইকের কথা বললেন, আপনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন কিনা, এবং যারা হাঙ্গার স্ট্রাইকে ছিল তাদের খাওয়ানোর জন্য প্রচেষ্টা কিংবা তাদের অ্যাটিটিউড ছিল কিনা, এটি নাম্বার 1, কিংবা টর্চারের আচরণ ছিল কিনা। নাম্বার 2, আপনি বলছিলেন যে আপনাদের আইনজীবী ছিল, তার মাধ্যমে ছাড়া পাওয়া বা অন্যান্য প্রক্রিয়া ছিল, কিন্তু অনেকে ছাড়া পায়নি। আপনি আসলে কেন ছাড়া পেলেন, বা যারা ছাড়া পেল তাদের কি কন্ডিশনে ছাড়া হলো, আর যারা ছাড়া পায়নি তাদের আসলে কেন ছাড়া হলো না? এই দুইটি জায়গা। থ্যাংক ইউ। প্রথমত
অধিকাংশকেই ছাড়া হয়েছে, এমনকি সুমুদের কয়েকজন এর আগে ছিল, তাদেরকেও ছাড়া হয়েছে। আমরা যেই প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম। যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি, তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে, ইসরায়েলি এবং মার্কিনী সিটিজেনশিপ আছে, তারা ছাড়া পায়নি। আমরা চিন্তিত ছিলাম যে আদনান হয়তো ছাড়া পায়নি, কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই, আমি সহ আমরা প্রত্যেকেই করেছি। যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইকের আরেকটা কারণ ছিল, একজন 7 নম্বর সেলে, 6 নম্বর সেলে আরেকজন ছিল, নাম হচ্ছে ক্লাউডিও, ইটালিয়ান, সে একজন বুদ্ধিস্ট মঙ্ক। তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্টেন্ট বসানো হয়েছিল, তার সেটার ওষুধ দরকার ছিল, সেই ওষুধ রাখা ছিল সামনেই, কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না, এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছিলাম। নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে আপনাদের, বলেন। ও আচ্ছা, এক্সকিউজ মি, আমি আসলে একটি বলেছিলাম যে ছাড়ার ক্ষেত্রে কোনো কন্ডিশন দিয়েছিল কিনা, সেই জায়গাটা আসলে ক্লিয়ার হয়নি। আমি বললাম তো, আমরা 3টা ফর্ম দিয়েছিলাম, তৃতীয় ফর্মটা আমরা সই করেছি, যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী 72 ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয়, আমরা সেই অনুযায়ী যেতে চাই, তার বাইরে কোনো কিছু ছিল না। ধন্যবাদ স্যার। আমার নাম শিপন হাবিব, আমি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই যাত্রা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেকেই চোখ দিয়ে যেমন দেখেছে, শুনেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি যখন এই যাত্রায় একদম জেনে শুনে মৃত্যুর কোপে যাচ্ছেন, আপনার পরিবার তখন কি বলেছেন? ওই যাত্রা থেকে যখন আবার এসছেন, আপনার পরিবারকে কি বলেছেন? প্রথমে এটায় ঢোকাটা খুব কঠিন ছিল, এবং তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, যখন লরেন ওয়ালশ নামে আমাদের একজন সহকর্মী, যিনি পাঠশালার মাস্টারও ছিলেন, ওনার সাথে আমি আলাপ করছি। তখন আমি জানতাম যে এরকম একটা মিডিয়া ফ্লোটিলা হতে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল না। সে বলল আমার একজন আছে যার মাধ্যমে হয়তো যোগাযোগ করা যাবে। তখন হুয়াইদা আরাফের, এটা বোধহয় 23 তারিখে, 24 তারিখে উনি হুয়াইদা আরাফের হোয়াটসঅ্যাপটা দিলেন, আমি হুয়াইদাকে লিখলাম। সে তখন জিজ্ঞেস করলো, প্রথম তুমি কি করে জানলে? তারপর আমি জানালাম, আমার পরিচয় দিলাম। তারপরে 24 তারিখেই অন্যদের কিন্তু বাছাই করা অনেক আগে হয়েছে, আমি একদম শেষ ব্যক্তি যাকে ইনক্লুড করা হয়েছে। তখন সে বলল, তুমি 28 তারিখের মধ্যে ব্রিন্ডিজিতে পৌঁছাতে পারবে কিনা। আমি তখন দেখলাম কোনোভাবেই এটা সম্ভব না, কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব, এবং রেহনুমাকে আমি জানালাম যে আমি যাব। তখন তো আমার যোগাযোগ আছে, ও একটা ছোট্ট উত্তর দিল, 100%। এবং তারপরে আমরা কি করব কি না করব সেগুলি লম্বা আলাপ গেছে। এবং তারপরে এটাও একটু মজার জিনিস বলি, সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস। লরেনের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা, ওর শরীর খারাপ বলে আসতে পারেনি। আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি, তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক, বাংলাদেশি, উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলেন কথা বলতে চাই। আমি বললাম, ভাই আমার খুব ব্যস্ত, এখন পারবো না। আমরা নম্বর যোগাযোগ করলাম। উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি। ওই দিন লরেন্স না থাকাতে তাকে আমি সময়টা দিলাম। সে এসে, আমি তখন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করছি কি করে আমি ওই জায়গায় অত তাড়াতাড়ি পৌঁছাবো। তখন সে আমাকে বলে, সে একটা ভিয়েতনামিজ বিলিয়নারের জন্য সে ফিক্সার, বিভিন্ন জিনিস ম্যানেজ করে। সে এমনকি বলল যে তার একটা রাশার থেকে বিড়াল আনতে আমার $12,500 খরচ করতে হয়েছে, কিন্তু সেটা অন্য আলাপ। কিন্তু সে বলল, আমি তো জানি কি করে করতে হয়। সে তখন অ্যাপে বসে যেই জিনিসটা করলো, বলে দেখো ব্রিন্ডিজে তুমি পৌঁছাতে পারবে না, কিন্তু রোম থেকে তুমি যদি বাস নাও, লেচ্চে বলে একটা জায়গায় যেতে পারবে, 10.5 ঘন্টা যাত্রা। তা আমি ওইটাই করলাম, বললাম রাতে দাও, কারণ আমি এখনো ফ্লাইট পাইনি। ফ্লাইট তার আগে আমি ব্যবস্থা করতে চেষ্টা করবো যাতে রোম পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু একটা হলে আর একটা হবে, সেটার বিলাসিতা আমাদের নাই। কাজে বাসের টিকিট আমি তখন কেটে ফেলে তারপর
আমি অন্য মিটিংয়ে চলে গিয়ে ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দিলাম, তুমি এই টাইমের মধ্যে আমাকে রোমে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি ওইখানে ফোকার টার্ক আর প্রফেসর ইউনুসের যেই মানবাধিকার সেশনটা ছিল ফোর্ড ফাউন্ডেশনে, ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্সট করলো, আপনার জন্য অপেক্ষা করছেন, আমি বুক করে ফেলেছি। কাজে সেইভাবেই হলো। এবং আমি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে, এতদিন থাকবো না, কিভাবে চলবে, এগুলির প্রস্তুতি নিয়ে আবার প্লেন ধরে রোমে গেছে এবং প্রেস কনফারেন্স করে রোমে চলে গেলাম। রোমে গিয়ে ওখানে তারপরে 5 ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকালবেলায় লেচি পৌঁছালাম। সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম, সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে 20 মিনিট হেঁটে অত্রান্ততে যেখানে ওদের মহড়াটা ছিল সেটা 29 তারিখ সকালে পৌঁছাতে পারলাম। আমার 28 তারিখ রাতে পৌঁছানোর ওইটুক গ্রেস তারা আমাকে দিয়েছে। এরপর অন্য কোনো প্রশ্ন? আর ওনার আরেকটা প্রশ্ন ছিল ফেরার পথে। জি, আতঙ্ক ছিল, আমি যে ফিরতে নাও পারি সেটার ভয় ছিল, এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বসে আমার অন্তত দেরি হতে পারে, নাও আসতে পারি, সেটা যদি হয় তাহলে কি হবে, প্রতিষ্ঠান চালানোর ব্যাপার রয়েছে, সেগুলির প্রস্তুতি আমরা নিয়ে যাবতীয় কাগজ সই করে তারপরে আমি উঠেছি। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু নাম আর পরিচয় দিয়ে প্লিজ। আমি রবিউল ইসলাম রেজা, কাজ করি রাজনীতি.com-এ। একটু জানার ছিল যে এর পরবর্তীতে ফিলিস্তিনিদের জন্য আপনাদের কোনো মানে কি বলে পরিকল্পনা আছে কিনা, বা কি করতে চাচ্ছেন, বা এরকম কিছু পরিকল্পনা থাকলে একটু বলুন। আর এটার সঙ্গে আমি একটা সম্পূরক প্রশ্ন অ্যাড করি, আমার মাথায় আসছিল। সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজার, আপনারা সবাই যারা ছিলেন ফ্লোটিলায়, গাজাবাসী সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? নিশ্চয়ই নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো। এখন ওখানের পরিস্থিতিটা কেমন, সেই বিষয়ে আপনি একটু নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাদের? আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছয়নি, কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ফায়ারটা ঘোষণা করা হয়েছে এবং হতে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে, তাতে কিচ্ছু হচ্ছে না, এটা অ্যাকশনের সময়, এটার কোনো বিকল্প নেই। আমরা আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে, এটা আমরা মনে করেছি। এই প্রশ্নটা করেছিলেন, আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাটা করেছে। এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে, এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা সেটার বিস্তারিত আলাপ আপনার সাথে করব না, কিন্তু একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি। এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। এরপর আর কোনো প্রশ্ন? ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে হয়তো ক্যামেরায় দেখছে, তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে কিনা বাংলা কিংবা ইংরেজিতে? প্রথম যেটা বলি, yes, this is for the international media that might be watching. Firstly, I should say shame on you. Shame on you for being complicit in genocide. Shame on you for aiding and abetting the genociders. And shame on you for not being on the flotilla when that was an opportunity for you to prove that you were different. This is still an opportunity for you. Come, join the future flotillas and change your habits, rebel, be on the right side of history.
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এর পরবর্তী কোনো প্রশ্ন থাকে অবশ্যই ড্রিকের কাছে পৌঁছাবেন, কারণ অনেকের অনেক বিভ্রান্তি তথ্য অনেকে ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় সেটা সুযোগই নেই, কারণ ড্রিক থেকে কিংবা শহীদুল আলম নিজেই ট্রান্সপারেন্টলি সারাক্ষণ যোগাযোগ করেন এবং সকল বিষয়ে কিন্তু আপডেট জানান। তো যোগাযোগ থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবসময় পাশে ছিলেন এই 14 দিন। আর কিছু Free, free Palestine! Free, free Palestine! From the river to the sea! From the river to the sea! Free Gaza! Free Gaza! ধন্যবাদ আপনার সবাইকে। একটা ছোট্ট জিনিস আমি যোগ দিতে চাই, কারণ আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। এরা অনেক কিছু বলে, তারা নিজেদের মরাল আর্মি বলে, তারা ডেমোক্রেসি বলে, এরা ছ্যাঁচড়া চোর। আমার $1600 ছিল ক্যাশ, লিখিতভাবে $1600 ছিল, আমি $1300 পেয়েছি। হ্যাঁ, আমাদের সবাইকে বলা হলো তোমাদের কোনো আংটি, দুল, নেকলেস, অন্যান্য কোনো কিছু যদি থাকে, ঘড়ি টড়ি সবকিছু ব্যাগের মধ্যে রাখো, তোমাদের ফেরত দিতে হবে। একজনও একটা কিছু ফেরত পায়নি। আমার যন্ত্রপাতি যা যা পানিতে ফেলেছিলাম তা তো দিয়েছি, তার বাইরে যা যা ছিল সবকিছু তারা রেখে দিয়েছে। এরা চোর, ছ্যাঁচড়া চোর।